কল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ অষ্টম পর্ব। অন্য লোক দিয়া বিনোদিনী অপেরার অধিকারীর কাছে কুমুদ একটা খবর পাঠাইয়াছিল। দুদিনের মধ্যে কুমুদের ঘরে তাহার আবির্ভাব ঘটিল। ঘরে ঢুকিয়াই বলিল, আচ্ছা লোক বটে তুমি, যা হোক কুমুদ, কি বললে অমন করে পালিয়ে গেলে শুনি? একেবারে পাত্তা নেই তোমার। কুমুদ হাসিয়া বলিল, বসুন ঘোষমশাই, বসুন। ভালো আছেন? দলটা কেমন চলছে? খাসা চলছে। তুমি যাবার পর দলের আরো উন্নতি হয়েছে। কুমুদ বলিল, বেশ বেশ, শুনে বড় সুখী হলাম। বড় রেগেছেন আমার পরে, না? এ কথার জবাবে কুমুদকেই মধ্যস্থ মানিয়া অধিকারী বলিল, রাগ হয় কিনা তুমি ভেবে দেখো। আগাম অতগুলো টাকা নিয়ে কোথায় যে পালিয়ে গেলে? পালাবো কেন ঘোষমশাই, পালাইনি। কমাসের ছুটি নিয়েছিলাম। বিয়ে টিয়ে করলাম কি না, আজকালের মধ্যে একবার যাব ভাবছিলাম আপনার কাছে। অধিকারী বিস্মিত হইয়া বলিল, বিয়ে করেছো নাকি? বিয়ে তাহলে তুমি করলে? কথাটা সহজে সে যেন বিশ্বাস করিবে না। তারপর গম্ভীর হইয়া বলিল, তাই যদি করলে বাপু, আমার মেয়েটাকে করলে না কেন? আমার মেয়ে কি দোষ করেছিল শুনি? কুমুদ চুপ করিয়া রহিল। অধিকারী খানিকক্ষণ একটু অন্যমনা হইয়া রহিল। অমন মেয়ে পেতে না কুমুদ। দেখেছ তো বাপু তাকে? বলো তো, তুমি বলো, ওরকম মেয়ে সহজে মেলে? তাকে তোমার তখন মনে ধরল না? পাগল কি বলে সাধে। অনেকক্ষণ বসিয়া অধিকারী অনেক কথা বলিল। একটা বোঝাপড়াও হইয়া গেল কুমুদের সঙ্গে। কুমুদ আবার বিনোদিনী অপেরায় যোগ দিবে। আগাম যে টাকাটা লইয়াছিল সেটা বাতিল হইয়া গেল। বিবাহের যৌতুক বলিয়া ধরিয়া নেওয়া গেল সেটা। কুমুদের সঙ্গে তো আর পারা যাইবে না। অধিকারী সর্বনাশ না করিয়া সে ছাড়িবে কি? দলটা আবার ভালো করে গড়ে নিতে হবে কিন্তু বাপু তোমায়, শুধু পাঠ বললে চলবে না। কুমুদ হাসিয়া বলিল, তাই কি চলে? দল ভালো না হলে আমার পাঠটা জমবে কেন? মুখ ভরা হাসি লইয়া অধিকারী সেদিন বিদায় লইল। কুমুদ তো আবার যাত্রা করিবে। এদেশ ওদেশ ঘুরিয়া রাজপুত্র প্রবীর সাজিবে। মতির কি হইবে? সে থাকিবে কোথায়, কার কাছে? এ বড় সহজ সমস্যার কথা নয়। কিন্তু মতির কোনো চিন্তাভাবনা আছে বলিয়া মনে হয় না। আনন্দের যে মাদকতায় সে মশগুল হইয়া আছে, ভাবনা চিন্তার ক্ষমতাও যেন তাহাতে ক্রমেই লোপ পাইয়া আসিয়াছে। কুমুদ শেষে কথা তুলিল, বলিল, আমি এখন যাত্রা করতে যাব। তুমি কোথায় থাকবে মতি? মতি ঘাড় কাত করিয়া বলিল, তুমি বলো না। গাওদিয়া যাবে? গাওদিয়া? মতির যেন চমক লাগে। গাওদিয়ার কথা মন হইতে মুছিয়া ফেলিবার আদেশ যে দিয়াছিল, সে আবার যাচ্ছিয়া সেখানে যাওয়ার কথা বলিতেছে। কুমুদের চোখে মতি চোখ মেলায়। কি খোঁজে মতি কুমুদের চোখে? পলকে কুমুদ খোলস বদলায়। আজ যা বলে কাল তা বাতিল করিয়া দেয়। তবু কি তার মধ্যে এমন একটা অপরিবর্তনীয়তা থাকা সম্ভব, যার মৌলিকতা মতির মতো মেয়েকেও বিহ্বল করিয়া দেয়? গাওদিয়া যেতে বলছো? তাই থাকো গিয়ে কমাস, আমি দিকটা একটু গুছিয়ে নি। কি গুছবে? কুমুদ গম্ভীরভাবে বলল, দলটা গড়ে তুলব, টাকা পয়সা জমাবো, সবই তো গুছোতে বাকি। খুবই সুবিবেচনার কথা, তবু শুনিয়া মতির যেন কষ্ট হয়। এই ধরনের কথা কি মানায় কুমুদের মুখে? 3 মাস আগেও হয়তো কুমুদকে হিসাবী বিবেচক দেখিলে মতি খুশি হইত। এখন আর সে চায় না। তেমনি কুমুদি তার ভালো, যে বড় বড় কথা বলে, কাজের বদলে শুইয়া থাকে, ভালোবাসে, তবু পাটে পায়। কুমুদ বলে, এসে নিয়ে যাওয়ার জন্য তোমার দাদাকে একখানা চিঠি লিখে দাও মতি। তুমি লেখো না? না, তুমি লেখো। মতি গম্ভীর মুখে বলে, তবে তুমি ঠিকানাটা লিখে দিও। হ্যাঁ। মতির এই চিঠির জবাবে পরাণ ও শশী দুজনেই কলিকাতা আসিল। শশীর আগমনটা শুধু মতিকে দেখিবার জন্য নয়, কাজ ছিল। কুমুদকে শশী অনেক কথা বলিবে ভাবিয়াছিল, কিছুই বলা হইল না। মতিকে দেখিয়া সে বাক্যহারা হইয়া গেল। এই মতি কি তার চোখের সামনে বড় হইয়াছিল গাওদিয়ার গ্রাম্য আবহাওয়ায়? এ যেন শশীর অচেনা মেয়ে, অজানা জগতে এতকাল বাস করিয়া আজ প্রথম তার সামনে আসিয়া দাঁড়াইয়াছে। ফ্যালফেল করিয়া হাবার মতো যে চাহিয়া থাকিত, জলে ধোয়া আলোর মতো কি স্নিগ্ধোজ্জ্বল তার চাহনি এখন! কি ভারী চলন মতির, কি রমণীয় তার ভঙ্গিমা! মতির অঙ্গুলি হেলনও আজ যেন মধু, অর্থময়। মনে হয় তার দেহ মন যেন অহরহ কার আকর্ষণ ও আহ্বানের জন্য প্রতিটি মুহূর্তে উদ্যত উৎকর্ণ হইয়া আছে। কুমুদ একান্তে বলিল, কিরকম দেখছিস শশী মতিকে? ওকে তুই কি করেছিস কুমুদ?
কিছুই করিনি, শুধু কথা বলেছি আর চুপ করে থেকেছি। বিন্দুরও পরিবর্তন হইয়াছিল, এও পরিবর্তন। শশী ভাবিত হইয়া বলিল, গাওদিয়া পাঠাচ্ছিস, সেখানে থাকতে পারবে কিনা ভাবছি কুমুদ। এ তোর কিরকম ভাবনা শুনি? গাওদিয়ায় বড় হলো, সেখানে গিয়ে থাকতে পারবে না? বিন্দুও গাওদিয়ায় বড় হইয়াছিল, সেখানে গিয়ে থাকিতে পারে নাই। কিন্তু শশী আর কিছু বলিল না। সারাদিন সে বিমনা হইয়া রহিল। মতির চোখে যখন বিদ্যুৎ চমকিয়া যায়, কুসুমের চোখের সঙ্গে তখন সে তুলনা করে। এ আলো তাহার চোখে নাই। কুমুদের কাছে আজ আবার নিজেকে শশীর ছোট মনে হইতে থাকে। মতির সুখে আনন্দে উজ্জ্বল মুখচ্ছবি, মতির পুলক মন্থর গতিশ্রী দেখিয়া মাঝখানে কুমুদের সম্বন্ধে যতটুকু অবজ্ঞা মনে আসিয়াছিল, সব যেন আজ মুছিয়া যায়। কুমুদের জীবনের যা মূলমন্ত্র, তার সন্ধান শশী কখনো পায় নাই। আজ ওই বিষয়ে শশী চিন্তা করে, কি আছে কুমুদের মধ্যে দুর্বোধ্য গোপন সম্পদ, জীবনকে আগাগোড়া ফাঁকি দেয়া সত্ত্বেও যাহা জীবনকে তাহার ঐশ্বর্যে ভরিয়া রাখিয়াছে। এতকাল খবর না দেওয়ার জন্য পরাণ ও শশীর কাছে মতি প্রথমটা একটু সংকোচ বোধ করিতেছিল। ও বিষয়ে কেহ অনুযোগ না দেওয়ায় অল্পক্ষণের মধ্যেই সে কথাটা ভুলিয়া গেল। পরাণ খুব রোগা হইয়া গিয়াছে। তাহার বিষণ্ণ শুষ্ক মুখ দেখিয়া বড় মমতা হইতে লাগিল। বারবার সে জিজ্ঞাসা করিল, কি অসুখ হইয়াছিল পরাণের। তারপর খুঁটিয়া খুঁটিয়া গ্রামের কথা, মোক্ষদা ও কুসুমের কথাও জানিয়া লইল। একটু সলজ্জমতি, একটু সাহসী। একজনের বউ হিসেবে দাদা ও শশীর কাছে ধরিতে গেলে এই তার প্রথম দাঁড়ানো। নিজের বাড়িতে, নিজের সংসারে বাপের বাড়ির সংবাদ জানিতে একটু গৃহিণীর মতো ভাব দেখানোর অধিকারও তার ন্যায্য। ভাদ্র মাসের গরম পাখা লইয়া মতি ওদের বাতাস করিল। তৃষ্ণায় যোগাইল শীতল জল। মতির কাজ আজ কত নিখুঁত, কত কোমল তাহার সামান্য সেবা। অনেক যত্ন করিয়া মতি আজ রান্না করিল। খাইতে বসিয়া শশী প্রশংসা করিল রান্নার। পরাণ কিন্তু একরকম কিছু খাইল না। মতি অনুযোগ দিলে বলিল, গলা একটা ঘা হয়েছে মতি, ঝোল তরকারি খেতে কষ্ট হয়। গলায় ঘা হয়েছে কেন? মতির ব্যাকুল প্রশ্নে অবাক হইয়া শশী হাসিতে ভুলিয়া গেল। মনে যার ভাব সমুদ্র উথলিতে থাকে, কারো গলায় ঘা হইয়াছে শুনিলে সেই শুধু এমন ব্যাকুল হয়। পরাণ অত বোঝে না। সে একটু হাসিয়া বলিল, গলায় ঘা হয় কেন আমি তা জানি, ছোটবাবু ডাক্তার মানুষ, ওকে শুধু। মতি আরো ব্যাকুল হইয়া বলিল, কি দিয়ে তুমি ভাত খাবে? আগে কেন বললে না তরকারিতে ঝাল কম দিতাম? ঝাল কম দিলেও তরকারি খেতে পারি না মতি। তবে দুধ খাও, মিষ্টি আর নাই? এবার পরাণের চোখে জল আসিল। সে চাষা ভূষা মানুষ, জীবনে কারো কাছে সে এমন মোলায়েম আদর পায় নাই। পরাণই মতির মনকে গাওদিয়ার দিকে টানিতেছিল বেশি করিয়া। গলায় ঘা হয়, সে কিছু খাইতে পারে না। না খাইয়াই দাদার এত বড় প্রকাণ্ড শরীরটা শুকাইয়া গিয়াছে। গাওদিয়া গিয়া এবার দাদার খাওয়ার বিশেষ ব্যবস্থা করিবে। নিজের সুখ সুবিধার সম্বন্ধে এমন উদাসীন পরাণ। কত কাজ, কত সেবা সে যে শিখিয়াছে, কিরকম চালাক চতুর হইয়া উঠিয়াছে, সকলকে তাহা দেখাইবার লোকটাও মতির মনে জাগিয়া উঠিতেছিল। সকলে অবাক হইয়া যাইবে। না জানি কি বলিবে কুসুম। গায়ের মেয়েরা আসিয়া সাগ্রহে জিজ্ঞাসা করিবে, এতকাল সে কোথায় ছিল, কি বৃত্তান্ত। দুদিন পরে কুমুদকে যাইতে হইবে। অনেক দূরে বিনোদিনী অপেরার আহ্বান আসিয়াছে। কি পাঠ করিবে কুমুদ? সেই রাজপুত্র প্রবীরের? আহা, মতি আর প্রবীর বেশি কুমুদকে দেখিতে পাইবে না, শুনিতে পাইবে না তাহার রোমাঞ্চকর বক্তৃতা। ভাবিয়া মুখ ম্লান করা ছাড়া আর কি করা যায়? মতি যে মেয়ে মানুষ, বউ যে মতি। আহা, মানুষ যদি ইচ্ছে মতো নিজেদের অদল বদল করিতে পারিত, দরকার মতো মেয়েরা হইতে পারিত পুরুষ, পুরুষেরা হইতে পারিত মেয়ে। কুমুদ বলে, হচ্ছে মতি, আজকাল তা হচ্ছে। কুমুদকে সবলে আঁকড়াইয়া মতি বলে, যা। কুমুদ হাসে, বলে, কেন? তুমি নিজের চোখেই তো তা দেখে এসেছ। জয়া ছিল পুরুষ, বনবিহারী ছিল মেয়ে, নয়? মতি হাসে না। জয়া দিদিকে দেখতে যাবেন একবার? যাব যাব, ব্যস্ত কি, বলিয়া হাই তুলি কুমুদ। আগামী বিরহের ছায়া ও গাওদিয়া ফিরিবার আগাম আনন্দের আলো দুদিন ধরিয়া মতির মুখখানাতে খেলিয়া বেড়াইল। তারপর আসিল কুমুদের যাওয়ার দিন। বিকালে গাড়ি। কুমুদের যাওয়ার সময় আগাই আসিলে মতি ভয়ানক উতলা হইয়া উঠিল। এত কষ্ট হইতে লাগিল যে মতি নিজেই সেজন্য আশ্চর্য হইয়া গেল। গা ছাড়িয়া আসিবার সময়ও তাহার মন কাঁদিতেছিল। সে কষ্ট তো এরকম নয়। কষ্টই বা কেন? কি সে হারাইতে বসিয়াছে চিরদিনের জন্য? হয়তো 15 দিন, হয়তো 1 মাস সে কুমুদকে দেখিতে পাইবে না।
তাতে কাতর হওয়ার কি আছে? মন তবু বোঝে না মতির। শশী ও কুমুদ গল্প করে। করুণ চোখে কুমুদের দিকে চাহিয়া মতির বুকের মধ্যে তোলপাড় করিতে থাকে। শশী একসময় বলিল, চল মতি, আমরা স্টেশনে গিয়ে কুমুদকে গাড়িতে তুলে দিই, যাবি? হ্যাঁ না মতি কিছু বলিল না। যাওয়ার আগে কাপড় পরিয়া জুতা পায়ে দিয়ে প্রস্তুত হইয়া রহিল। শশী বারবার বিস্মিত চোখে তাহার বিষণ্ণ মুখ ছলছল চোখের দিকে চাহিতেছিল। এক অপূর্ব ভাবাবেগে সেও উতলা হইয়া উঠিতেছিল। সংসারে হয়তো এমন অনেক আছে, মতির মতো এমন করিয়া ভালো হয়তো অনেকেই বাসে, কিন্তু মতি ইহা শিখিল কোথায়? অনুভূতির এমন গভীরতা তাহার আসিল কোথা হইতে? এ যে ভাবপ্রবণতা নয়, কাঁচা মনের অস্থায়ী আবেগ নয়। বালিকা মতির বিরহ কাতরতায় এক অপূর্ব ধৈর্যের সমাবেশ দেখিয়া শশী তা বুঝিতে পারিয়াছিল। স্টেশনে যখন তাহারা পৌঁছিল তখন আকাশ ভরা রোদ। গাড়ি ছাড়িতে বিলম্ব ছিল। গাড়িতে ভিড় ছিল না। খানিকক্ষণ কামরার মধ্যে বসিয়া কুমুদের সঙ্গে কথা বলিয়া পরাণকে ডাকিয়া শশী নামিয়া আসিল। বলিল, তোরা বস, আমরা একটু ঘুরে আসছি। ওরা চলিয়া গেলে মতি পাংশুমুখে কুমুদকে বলিল, তুমি যেও না, থাকতে পারবো না, মরে যাব। কুমুদ বলিল, স্টেশনে বিদায় দিতে এলে ওরকম মনে হয় মতি? কাল থেকে এমনি হচ্ছে। কাল থেকে হচ্ছে? কাল তো কিছু বলনি। আর যদি হচ্ছে হোক না, এও তো কম মজা নয়। মজা? সমস্ত পৃথিবী যে তার চোখে অন্ধকার হইয়া আসিতেছে, কুমুদ কি তা বুঝিতে পারিতেছে না? যে সব বোঝে। কুমুদের নিষ্ঠুরতাকেও ভালোবাসিতে শিখিয়াছিল, তবু আজ সে আহত হইল। পাশের লাইনে একটা যাত্রী বোঝাই গাড়ি ছাড়িয়া গেল। মতির মন তাহার চাকার তলে পিষিয়া যাইতেছে। আর সময় নাই, আর উপায় নাই, আর ফেরানো যায় না কুমুদকে। এ গাড়ি ছাড়িয়া যাওয়ার পর বুকটা ফাটিয়া যাইবে, তবু সে তো রদ করিতে পারিতেছে না। কেমন করিয়া কুমুদকে সে তার ব্যাকুলতা বুঝাইবে এখন? যাওয়ার জন্য গাড়িতে উঠিয়া কেউ কি ফেরে? কুমুদের দুটি পা ধরিয়া সে কাঁদিয়া উঠিবে, সে উপায় নাই। গাড়ির লোকগুলি বোধহয় হা করিয়া তাহার দিকেই চাহিয়াছে। কুমুদ এ কথা ও কথা বলে, চিরদিনের মতো ধীর স্থির অবিচল কুমুদ। মতির কণ্ঠ রুদ্ধ হইয়া আসিতে চায়, তবু প্রাণপণে সে কথার জবাব দেয়। মিনিটগুলি একে একে পার হইয়া যাইতে থাকে। গাড়ি ছাড়িবার অল্প আগে ফিরিয়া আসে শশী ও পরাণ। কি কুক্ষণেই মতি ওদের কলিকাতা আসিতে লিখিয়াছিল। তারপর শশী বলে, চল মতি, আমরা নামি এবার। মতি বলে, আপনারা নামুন, আমি একটা কথা কয়ে নিয়ে নামছি। মতির এই অস্বাভাবিক নির্লজ্জতায় শশী ও পরাণ স্তম্ভিত হইয়া যায়। শশী যেন একটু রাগ করিয়াই গাড়ি হইতে নামে। প্রেম আসিয়াছে বলিয়া এত কি বাড়াবাড়ি অতটুকু মেয়ের? কুমুদ মৃদুস্বরে হাসিয়া বলে, পাকা গিন্নির মতো করলে যে মতি, কি কথা বলবে? বলছি, দাঁড়াও, আসছি। বলিয়া কুমুদকে পর্যন্ত স্তম্ভিত করিয়া দিয়া মতি ল্যাবরেটরিতে ঢুকিয়া গেল। গাড়ি ছাড়ার ঘণ্টা পড়িল, গার্ড নিশান দেখাইল। প্ল্যাটফর্মে শশী ও পরাণ অস্থির হইয়া উঠিল, তবু মতি বাহির হইল না। গাড়ি ছাড়িলে গাড়ির সঙ্গে চলিতে চলিতে শশী বলিল, আমরা কি উঠব নাকি কুমুদ? পরের স্টপেজ ওকে নামিয়ে নেব। কুমুদ বারণ করিয়া বলিল, না না, দরকার নেই, আমি ব্যবস্থা করব শশী। গাড়ি প্ল্যাটফর্ম পার হইয়া গেলে মতি বাহির হইয়া আসিল। বলিল, এ কি হলো, আমি যে নামতে পারলাম না। কই আর পারলে? কি হবে তবে? কুমুদ হাসিয়া বলিল, কিছু হবে না, বসো। এরকম ছলনা করলে কেন? বললেই হতো সঙ্গে যাবে। মতি বসিয়া বলিল, ওরা ছিল যে, গোলমাল করত। গাড়ির সমস্ত লোক সকতুকে তাহাদের দিকে চাহিয়াছিল, কারো তা খেয়াল ছিল না। গাড়ির গতি বাড়িতে বাড়িতে মতির মুখের বিবর্ণতা ঘুচিয়া যাইতেছিল। বার কয়েক সে জোরে জোরে নিঃশ্বাস গ্রহণ করিল। কুমুদ বলিল, সঙ্গে তো চললে, কোথায় থাকবে, কি করবে, সেসব ভেবে দেখেছ? কুমুদের মতো বেপরা ভঙ্গিতে মতি বলিল, ওর আর ভাবব কি? গৃহবিমুখ যাযাবর স্বামীর সঙ্গে মতিও আজ এলোমেলো পথের জীবনকে বরণ করিল। আমাদের গেঁয়ো মেয়ে মতি। হয়তো একদিন ওদের প্রেম নীড়ের আশ্রয় খুঁজিবে, হয়তো একদিন ওদের শিশুর প্রয়োজনে নীড় না বাঁধিয়া চলিবে না। জীবনযাপনের প্রচলিত নিয়মকানুন ওদের পক্ষেও অপরিহার্য হইয়া উঠিবে। আজ সে কথা কিছুই বলা যায় না। পুতুল নাচের ইতিকথায় সে কাহিনী প্রক্ষিপ্ত। ওদের কথা এখানেই শেষ হইল। যদি বলিতে হয়, ভিন্ন বই লিখিয়া বলিব। হাসপাতালের নবনির্মিত গৃহটি দেখিতে ভারী সুন্দর হইয়াছে। ইটের উপরে লাল রং করা ছোটখাটো ঝকঝকে সুশ্রী বাড়িখানা দেখিয়া আফসোস হয় যে এটা না দেখিয়া যাদবের মরা উচিত হয় নাই।
সামনে কার্নিশের নিচে ঝকঝকে বড় বড় অক্ষরে লেখা হইয়াছে যাদব মেমোরিয়াল হসপিটাল। তবু লোকে মুখে বলিতে বলে শশী ডাক্তারের হাসপাতাল। যাদবকে যে লোকে ভুলিয়া গেছে তা নয়, যাদবের সঙ্গে হাসপাতালের সম্পর্কটা প্রত্যক্ষ গোচর হইয়া থাকে নাই, অথচ এদিকে শশীকেই সকলে হাসপাতালটি গড়িয়া তুলিতে দেখিয়াছে এবং এখন সেই সমাগত রোগীদের সযত্নে বিতরণ করিতেছে ওষুধ। হাসপাতাল প্রতিষ্ঠার হাঙ্গামা শেষ হইয়াছে। শশীর যশ ও সম্মানের বৃদ্ধি স্থগিত হয় নাই। জনসাধারণের সমবেত মনটা চিরদিন একাভিমুখী। যখন যেদিকে ফেরে সেই দিকেই সবেগে ও সতেজে চলিতে আরম্ভ করে। জনরবের তিলটি যে দেখিতে দেখিতে তাল হইয়া ওঠে তার কারণও তাই। লোকমুখে ছোট ঘটনা বড় হয়, মানুষও হয়। শশী অসাধারণ কাজ কিছুই করে নাই। যাদব যে কর্তব্যভার তার উপরে চাপাইয়া দিয়া গিয়াছিলেন সেটুকু কেবল ভালোভাবে সম্পন্ন করিয়াছে। ফলটা হইয়াছে অচিন্তপূর্ব। নেতার আসনে বসাইয়া সকলে তাহাকে অনেক উঁচুতে তুলিয়া দিয়াছে। কয়েকটি স্থানে বক্তৃতা করিয়া শশীর বলিবার ক্ষমতাটাও খুলিয়া গিয়াছে আশ্চর্য রকম। সভা সমিতিতে এখন তাহাকে প্রায়ই বলিতে হয়। সকলে নিবিড় মনোযোগের সঙ্গে তার কথা শোনে। শশী আবেগের সঙ্গে কথা বলিলে সভায় আবেগের সঞ্চার হয়, হাসির কথা বলিলে আকস্মিক সমবেত হাসির শব্দে সভার আশেপাশের পশু পাখি চমকাইয়া ওঠে। সময় সময় শশীর মনে হয় সে যে গ্রাম ছাড়িয়া চলিয়া যাইবে ঠিক করিয়াছিল, সেই জন্যে গ্রামের জীবন এমন অসংখ্য বাঁধনে তাহাকে বাঁধিয়া ফেলিয়াছে। এই আকস্মিক জনপ্রিয়তা তাকে এখানে ভুলাইয়া রাখিবার জন্য। ভাগ্যের এটা পুরস্কার নয়, ঘুষ। এ তো সে চায় নাই। এই ধরনের সম্মান ও প্রতিপত্তি, জীবনের এই গভীর রূপ তাকে কিছু কিছু অভিভূত করিয়া ফেলিয়াছে সত্য, কিন্তু এই ধরনের সার্থকতা দিয়া সে কি করিবে? একদিন সকালবেলা পরাণ ডাক্তারখানায় আসিয়া হাজির। শুষ্ক শীর্ণ মূর্তি, গলায় কমফোর্টার জড়ানো, দেখিয়া দুঃখ হয়। দেখিয়া দুঃখ হইবার অবসর শশীর ছিল না। কত দায়িত্ব তাহার, কত কাজ। শশীর মতো ডাক্তার বন্ধু থাকিতেও এমন রোগা হইয়া গিয়াছে পরাণ। কি হইয়াছে পরাণের? গলায় ঘা, খাইতে পারে না। সে তো অনেকদিন আগে হইয়াছিল, মতির চিঠি পাইয়া তাহাকে আনিতে কলিকাতা যাওয়ার সময়। সে ঘা এখনো শুকায় নাই। শশী আশ্চর্য হইয়া যায়, বলে যে গলার ঘা এতদিন থাকিবার কথা নয়। সে যে ওষুধ দিয়াছিল পরাণ বুঝি তা ব্যবহার করে নাই। এতকাল সে ঘুমাইতেছিল নাকি? হাসপাতালের ব্যস্ত সমস্ত ডাক্তারের মতো ভাব শশীর, যেন তার কাছে এ সময় পরাণের পর্যন্ত খাতির নাই। কথা বলিতে বলিতে সে একটা প্রেসক্রিপশন লিখিতে থাকে। রোগী যে খুব বেশি আসিয়াছে তা নয়। হাসপাতালের ভয় ভাঙিতে গ্রামের লোকের কিছু সময় লাগিবে। জন 7 পুরুষ রোগী শশীর টেবিলের সামনে দাঁড়াইয়া আছে, আর দরজার বাহিরে ঘোমটা দিয়ে বসিয়াছে একটি বউ। একটি প্রৌঢ়া ভদ্রলোক, সে বোধহয় বউটির শাশুড়ি। পিঠে এক হাত আর সামনে এক হাত দিয়া আধ জড়ানোভাবে বউটিকে ধরিয়া রাখিয়াছে। সম্ভবত দুজনেই পরস্পরের কাছে খুঁজিতেছে সাহস। এই তো কজন রোগী। পরাণকে শশী বসিতে বলারও সময় পাইল না। পরাণের পায়ে জুতা নাই, শার্টে ইস্ত্রি নাই, চুলে টেরি নাই বলিয়া নয় তো। ঘরের কোণে বসিয়া মনে মনে বিশ্বজয় করিবার সময় যে ছিল বন্ধু, যার প্রীতি স্মরণ করিয়া বাদল ঘন উতল দুপুরে কুসুমকে সে ঘর হইতে বিদায় দিয়াছিল, একটা এতটুকু হাসপাতাল সৃষ্টি করার গৌরবে তাকেই শশিয়া যেমন অবহেলা করিবে নাকি? টেবিলের এপাশে একটা চেয়ার আছে, তাতে না হোক অনেকটা তফাতে যে টুলখানা আছে তাতে পরাণকে শশী বসিতে দিক। গলায় বড় যন্ত্রণা হয় ছোটবাবু। শশী মুখ তুলিয়া বলিল, এসো দেখি কাছে সরে, হা করো। চেয়ারে বসিয়া স্পষ্ট দেখা গেল না, দরজার কাছে আলোতে যাইতে হইল। ভালো করিয়া দেখিয়া শশী বলিল, ঘাটা ভালো মনে হচ্ছে না পরাণ। এক কাজ করো, তুমি বসো, এদের বিদায় করে দিয়ে আরেকবার দেখব। টুলটার উপর পরাণ বসিয়া রহিল। একে একে সমাগত রোগীদের দেখা শেষ করিয়া শশী হাসপাতালের দক্ষিণ কোণের ছোট্ট ঘরখানায় পরাণকে ডাকিয়া লইয়া গেল। এটা তাহার খাস কামরা। এই খাস কামরাটি উপলক্ষ করিয়া কমিটির সভ্যদের সঙ্গে শশীর একটু মনোমালিন্য হইয়াছিল। গায়ের ছোট একটা হাসপাতালে নগণ্য ও অবৈতনিক ডাক্তার, হাকিম হুকিমের মতো তার আবার খাস কামরা কিসের? শশী কারো কথা শোনে নাই। স্বার্থপরের মতো এই ঘরখানা সুন্দরভাবে সাজাইয়া লইয়াছে। শশীর মনের গতি কে অনুধাবন করিবে? কমিটির প্রাচীন সভ্যদের তো জানিবার কথা নয় যে হাসপাতালের বেগার খাটা শশী ডাক্তার দরকারের সময় ছাড়াও হাসপাতালে পড়িয়া থাকিতে ভালোবাসিবে। বাড়িতে শশীর যে মন টেকে না, এই কথা জগতে বোধহয় শুধু টের পাইয়াছে গোপাল। পরাণের গলায় ঘা শশী যতই পরীক্ষা করে ততই তার মুখ গম্ভীর হইয়া আসে। বলে,
ঢোক গেল পরাণ, ঢোক গেল। কেন পারছো না? পারা তো উচিত। আচ্ছা একটু জল খাও তবে। ঢোক গিলিতে না পারার মতো অবস্থা তোমার হয়নি পরাণ, ভয়ে পারছো না। জল খাইয়া পরাণ একটু সুস্থ হয়। ঢোকও গেলে একটু হাসিবার চেষ্টা করিয়া বলে, হঠাৎ কেমন ভয় হলো ছোটবাবু, প্রাণটা কেমন আকুপাকু করে উঠল। শশী বলে, না খেয়ে যা শুকিয়েছ প্রাণটাকে আকুপাকু করবে না? রোজ একবার এসে দেখিয়ে যেও গলাটা। আজ ঠিক বুঝতে পারলাম না, একটা ওষুধ লাগিয়ে দিচ্ছি, বিকেলে আরেকবার নিজে লাগিও। তুলিতে করিয়া পরাণের গলায় ওষুধ লাগাইয়া বলে, পারবে নিজে দিতে? না পারে তো কাজ নেই, ওবেলা একবার যাবক্ষণ তোমাদের বাড়ি, লাগিয়ে দিয়ে আসবো। পরাণ বিদায় নেয়। খোলা জানালায় দাঁড়াইয়া শশী তার লম্বা পা দুটি ছোট ছোট পদক্ষেপ চাহিয়া দেখে। তারপর টেবিলের সামনে চেয়ারটা নিয়ে বসিয়া মোটা একটা ডাক্তারি বই খুলিয়া নিবিষ্ট চিত্তে পড়িতে আরম্ভ করে। মাঝে মাঝে মুখ তুলিয়া ভাবে, অন্য বই টানিয়া পাতা উল্টায়, কি একখানা বই খুঁজিয়া লইতে সমস্ত বইয়ের নামের উপর চোখ বোলায়। তারপর অসময়ে ব্যস্তভাবে শশী আজ বাড়ি ফেরে। আলমারি খুলিয়া একখানা বই লইয়া পড়িতে বসে। বেলা পড়িয়া আসিলে হাসপাতালে যাওয়ার আগে সে পরাণের বাড়ি গেল। অনেকদিন যায় নাই। অনেকদিন আর কত, দিন 20। অবস্থা বিশেষে তাও দীর্ঘকাল হইয়া ওঠে। পরাণ বাড়ি ছিল না, মাঠে গিয়াছে। এখন রবিশস্য বুনিবার সময়, দুর্বল শরীরেও মাঠে না গেলে তার চলে না। কুসুম বলিল, বললাম যেও না, তবু গেল, বলে গেছে শিগগির আসবে। শশী বলিল, শিগগির আসবে? শিগগির আসবে বলে হা করে বসে থাকবো নাকি আমি? আমার কাজ নেই? কাজের মানুষ বুঝি একটু বসে না? দুদণ্ড আয়েস করতে বসলে মনে খুঁতখুঁতানি ধরে। এরূপ ভালো নয় ছোটবাবু, চাকর তো নন কারো। হ্যাঁ? শশী বলিল, বাড়ি খালি দেখছি, পরাণের মা কই? কুসুম উদাসভাবে বলিল, কে জানে কোথায় গেছে, বুড়ি যা পাড়া বেড়ানি। শশী সন্দিগ্ধভাবে বলিল, তুমি পাঠাওনি কোথাও ছল করে? আমি আমি পাঠাবো? লজ্জায় মুখ লাল করিয়াও কুসুম একটু হাসিল, বলিল, কি মানুষ বাবা, যদি পাঠিয়ে থাকি ছল করে, এমন স্পষ্ট করে সে কথা বলতে হয়, কিরকম বিচ্ছিরি লাগে শুনতে। শশী বলিল, আজ তোমার কথা ভারী মিষ্টি লাগছে বউ। মিষ্টি খেয়ে মুখটা আজ মিষ্টি হয়ে আছে। শশী খুশি হইয়া বলিল, তোমার হাসি দেখলে প্রাণটা জুড়িয়ে যায় বউ। লোকজনের ভিড়ে জ্বালাতন হই, তুমি ছাড়া এমন করে আমার কাছে আর কেউ হাসে না। আমার একটিও বন্ধু নেই বউ। বউ কই? কুসুম নিখুঁত পরিপূর্ণ হাসি হাসিল। তারপর সে জিজ্ঞাসা করিল, ওর গলায় কি হয়েছে? আজ বলবো না, পরশু শোনো। কেন, আজ বলতে দোষ কি? নিজে আগে জেনে নিই ভালো করে, তবে তো বলবো। দুধ ছাড়া ওকে আর কিছু খেতে দিও না বউ। আর কিছু খেতে পারলে তা দেব? দুধ খেতেও কষ্ট হয়। পরাণের প্রতীক্ষায় শশী আরো খানিক্ষণ বসিয়া রহিল। কুসুম আর কথা বলিল না, হাসিলও না। প্রীতিপূর্ণ বাক্যের আদান প্রদান আর কতক্ষণ রেশ রাখিয়া যায়। কুসুম উসখুস করে, একবার উঠিয়া গিয়া উত্তরের ঘরে ঢুকে বাহিরে আসিয়া আকাশের বেলার দিকে তাকায়। তারপর শশীর পাশ দিয়া বড় ঘরে ঢুকিবার সময় চাবির গোছাটা শশীর পিঠে ফেলিয়া দিয়া বলে, আহা লাগলো। এবার শশী উঠিয়া দাঁড়াইয়া বলে, আর বসবার সময় নেই বউ, পরাণ এলে হাসপাতালে পাঠিয়ে দিও। কুসুম কোনোদিন রাগ করে না। আজ ভয়ানক রাগিয়া উঠিয়া চাবির গোছাটা কাঁধে ফেলিয়া মুখ কালো করিয়া বলিল, বসবার সময় নেই না? শশী একটু আশ্চর্য হইয়া বলিল, হাসপাতালে রোগী এসে বসে আছে তা তো জানো। কথাগুলি দুর্বোধ্য নয়, তবু মনে হইল কুসুম যেন চেষ্টা করিয়া মানে বুঝিতেছে। শশী যেন তার অচেনা, এমনি তাকানো কুসুমের। সে তো রোজ থাকে। কুসুম বলিল। শশী বিব্রতভাবে একটু হাসিয়া বলিল, বসতে বলো, বসছি। অমন খামোকা রাগ করো না বউ। সময়ে কাজ না করলে কাজ নষ্ট। বসে গল্প করা পালায় না। তুমি রইলে আমিও রইলাম। সে তো 9 বৎসর ধরেই আছি, এক আধ দিন তো নয়। কথা বলিয়া চোখের পলকে কোথায় যে গেল কুসুম, না গেলে কি হইতো বলা যায় না। এমন তো সে কখনো যায় না। প্রতি মুহূর্তে কিছু ঘটিবার প্রত্যাশা তাহার কখনো লয় পাইত না। আজ কি হইল কুসুমের? কেন সে হঠাৎ শশীকে এমনভাবে ফেলিয়া চলিয়া গেল? তার রাগ দেখিয়া যখন শশী আত্মহারা হইয়া উঠিতেছিল, শশীর বিবর্ণ মুখে ক্লেশের ছবি ফুটিয়াছে দেখিলে অন্তত উল্লাস তো জাগিত কুসুমের। এমন কখনো হয় নাই। তালবনের উঁচু টিলাটার উপর দাঁড়াইয়া একদিন সূর্যাস্ত দেখিবার সময় শশীর অন্তর বড় ব্যাকুল হইয়াছিল। অভূতপূর্ব ভাবাবেগে সে থরথর করিয়া কাঁপিয়াছিল। আজ অপরাহ্ন বেলায় গৃহচ্ছায়ায় একা দাঁড়াইয়া
সে যেন তেমনি বিহ্বল হইয়া গেল অন্য এক ভাবাবেশে। এ তো গ্রাম শশী, খড়ের চালা দেয়া গ্রাম্য গৃহস্থের এই গোবর লেপা ঘর। যে রমণী কথা বলিয়া চলিয়া গেল, গায়ে তার ব্লাউজ নাই, কেশে নাই সুগন্ধি তেল, তার জন্য বিবর্ণ মুখে এত কষ্ট পাইতে নাই। ওর আবেগ তো গেয় পুকুরের ঢেউ, জগতে সাগর তরঙ্গ আছে। হাসপাতালে ভিন গায়ের লোক বসিয়াছিল। শশীকে এখনই যাইতে হইবে, এখনই কুসুমের কাছ হইতে আসিয়া এখনই ভিন গায়ে যাইতে হইবে। কতগুলি কথা যে ভাবিয়া দেখিতে হইবে, শশীর যে একটু শান্ত করিতে হইবে মনটা। 20 টাকা দিতে হবে বাবু। 20 টাকা? ভিড় গায়ের লোকের চমক লাগে। জ্ঞান জ্ঞান করো না, টাকা দিতে না পারো হাতুড়ে দেখাওগে। ভিন গায়ের লোক অবসন্ন মন্থর পদে ভিন গায়ে ফিরিয়া যায়। রোগীদের আজ ওষুধের সঙ্গে গাল দেয় শশী। এত রাগ কেন শশীর? এত নীচতা কেন? কথায় ব্যবহারে কেন আজ এত অমার্জিত রুক্ষতা? সামনে দাঁড়াইয়া কে আজ ভাবিতে পারিবে শশীর মনে বড় চিন্তার আবির্ভাব হয়, জীবনকে বৃহত্তর ব্যাপ্তি দিবার পিপাসা সর্বদা জাগিয়ে থাকে। পরাণ আসিলে শশী বলে, যাব বলে দিয়েছিলাম, বাড়িতে ছিলে না যে? পরাণ কৈফিয়ত দিয়ে বলে, অতবেলা থাকতে যাবেন বুঝতে পারিনি। শশী আজ রাগিয়া বলে, বেলা থাকতে যাব না থেকে অন্ধকার হলে যাব? অন্ধকারে কেউ গলায় ঘা দেখতে পায় না, তাতে ওষুধ লাগাতে পারে। আজ কিছু হবে না, কাল সকালে এসো। সকালে পরাণ আসিল না, বিকালেও আসিল না। আগের দিন বিকালে নিজের বিচলিত অবস্থা মনে করিয়া শশী একটু ক্ষুব্ধ হইয়া উঠিয়াছিল। মাঝে মাঝে কেন যে তার এরকম পাগলামি আসে, সামনে যে মানুষ উপস্থিত থাকে তাকেই আঘাত করিতে ইচ্ছা হয়, জিনিসপত্র ভাঙিয়া তছনছ করিয়া ফেলিবার স্বাদ চায়। নিজেকে বড় অসুখী মনে হয় শশীর। মনে হয় অনেক কিছু চাহিয়া সে কিছুই পাইল না। ঘর গোছানোর নামে যেমন ঘরখানার জঞ্জালে ভরিয়াছে, জীবনটা তেমনি বাজে কাজে নষ্ট হইল। কি লাভ হইবে তার গ্রাম ছাড়িয়া গিয়া? চিরকাল সে যদি এমন কিছু চাহিয়া যায় যাহা অবিলম্বে পাওয়া যায় না, যার জন্য অপেক্ষা করিতে করিতে মনের উপভোগ করার ক্ষমতা পর্যন্ত ক্ষীণ হইয়া আসে। শশীর সন্দেহ হয় তার মাথায় বুঝি এক ধরনের গোলমাল আছে। ভবিষ্যতে যারা অন্যরকমভাবে বাঁচিতে চায়, বর্তমানকে তারা এরকম নিরস নিরর্থক মনে করে না। তার অভাব কিসের, দুঃখ কিসের? সুন্দর সুস্থ শরীর তাহার, অর্থ ও সম্মানের অভাব নাই, এবং আর কারো না থাক, তার জন্য অন্তত একজনের বুক ভরা স্নেহ আছে। যতদিন এখানে আছে এসব তো সে অনায়াসে উপভোগ করিতে পারে, জীবনে বজায় রাখিতে পারে মৃদু একটু রোমাঞ্চ। পরের বাড়ি থাকার মতো এখানে দিন যাপন করিয়া তার লাভ কি? পরদিন সকালে সে পরাণের বাড়ি গেল। না, পরাণ আজও বাড়ি নাই। মোক্ষদা দাওয়ায় বসিয়াছিল। সে বলিল গলার ঘা দেখাইতে পরাণ বাজিতপুর গিয়াছে। গ্রামের বাড়ির কাছে আছে শশী ডাক্তার, গ্রামে আছে শশী ডাক্তারের হাসপাতাল। গলা দেখাইতে পরাণ গিয়াছে বাজিতপুর। রাগে শশীর গা জ্বালা করিতে লাগিল। পরাণ তাকে এমন অপমান করিতে পারে এ তো সে কল্পনাও করে নাই। একদিন একটু কড়া কথা বলিয়াছে বলিয়া তাকে ডিঙাইয়া বাজিতপুর যাইবে চিকিৎসার জন্য? স্পর্ধা তো কম নয় পরাণের। কুসুম রাজিতে ছিল, আসিয়া জলচৌকি দিল। শশী বলিল, না, বসবো না। মোক্ষদা বলিল, বসো বাবা বসো, বাড়ি এসে কি না বসে যেতে আছে? কত বললাম পরাণকে, কাজে যাচ্ছিস বাজিতপুর যা, আমাদের শশী থাকতে আর কারুকে গলাটা দেখাসনি বাপু। শশীর কাছে নাকি সরকারি ডাক্তার। তার ছেলে জবাব যা দিলে, মুখ পড়ার যত সৃষ্টি ছাড়া কথা। বললে ছোটবাবু ব্যস্ত মানুষ, বিরক্ত হন, তাকে জ্বালাতন করে কি হবে মা? আগে এসব কথায় কুসুম মুচকি হাসিত, আজ তার মুখে হাসি দেখা গেল না। বলিল, ছোটবাবুর ওষুধে ঘা বেড়ে গেল কি না? তাই তো গেল বাজিতপুর। মোক্ষদা চটিয়া বলিল, তাই তো গেল বাজিতপুর, তোকে বলে গেছে তাই গেল বাজিতপুর? যা মুখে আসবে বানিয়ে বানিয়ে তুই বলবি, যান আমার রান্নাঘরে। শশী সত্য সত্যিই উদ্বিগ্নভাবে কুসুমের হাসি দেখিবার প্রতীক্ষা করিতেছিল। এতক্ষণে সে হাসিল, বলিয়া গেল, বানিয়ে কেন বলবো মা, তোমার ছেলে তোমায় বলছিল, যা শুনেছি বললাম। মনের মধ্যে একটা অস্বস্তি লইয়া শশী বাড়ি ফিরিল। কি ভাবিয়াছে পরাণ? সেদিন যে ওষুধ দিয়াছিল তাতে পরাণের গলার ঘা প্রথম একটু বাড়িয়ে যাওয়া আশ্চর্য নয়। তাতেই কি ভয় পাইয়া গেল পরাণ? আর তার চিকিৎসায় বিশ্বাস রহিল না। দিন রাত্রি কাটে, মনে মনে শশী ছটফট করে। পরাণের গলায় ক্যান্সার হইয়াছে মনে হইয়াছিল শশীর। সেটা ঠিক কিনা জানিতে না পারিয়া তার স্বস্তি ছিল না। হয়তো না, হয়তো অবহেলা করিয়া সাধারণ ক্ষতকেই পরাণ অতখানি বাড়াইয়া তুলিয়াছে। পরাণ আসে না। নিজে গিয়া শশী যে তাহাকে জিজ্ঞাসা করিবে
বাজিতপুরের সরকারি ডাক্তার কি বলিল তাও শশীর অভিমানে বাধে। কুসুমও যদি একদিন কোনো ছলে আচমকা আসিয়া হাজির হইত, কেন সে আসে না, সে যায় না বলিয়া? যাওয়া আসায় সপ্তাহ মাসের ফাঁক তেমন কত সে ফেলিয়াছে, তবু প্রায় কুসুমের সঙ্গে হঠাৎ দেখা হইবার বাধা তো হয় নাই কখনো। একদিন খুব ভোরে বাড়ির সামনে রাস্তায় নামিয়া দাঁড়াইতেই শশীর চোখে পড়িল কুসুমও নিজের বাড়ির সামনের পথে দাঁড়াইয়া আছে। কুসুমে যে শশীকে দেখিতে পাইয়াছে তা বোঝা গেল। কই, হাতছানি তো দিল না কুসুম, আগাইয়া তো সে আসিল না। শশী একটু দাঁড়াইয়া রহিল। খোলা মাঠে বিলীন কায়েতপাড়ার নির্জন রাস্তাটি আজও শশীর জীবনে রাজপথ হইয়াছে। যে তাকে যতটুকু নাড়া দিয়েছে এই পথে তাদের সকলের পড়িয়াছে পদচিহ্ন। তাহাদের মধ্যে অবশিষ্ট আছে শুধু কুসুম। এ পথে আজ শুধু কুসুম হাঁটে। আস্তে আস্তে শশী কুসুমের কাছে আগাইয়া গেল। তোমায় দেখে দাঁড়িয়েছিলাম বউ, ভাবছিলাম কাছে যাবে। আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি কাছে যাব? তাতে কিছু দোষ আছে নাকি? শশী হাসিল। কই, কথা শুধোবার জন্য তালবনে তো আর আমায় ডাকো না বউ। কি আর শুধোবো, নতুন কিছু কি ঘটেছে গায়ে? ঘটেছে বই কি, অত বড় হাসপাতাল হলো, কেমন চলছে হাসপাতাল, রোগীপত্র কেমন হচ্ছে, এসব তো শুধোতে পারো, এসব তো শুধোতে পারো। আমার সম্বন্ধে তোমার কৌতূহল যেন কমে যাচ্ছে বউ। এবার কুসুম মিষ্টি করিয়া হাসিল। ওমা, তাই নাকি? তা হবে হয়তো, একটা কমে একটা বাড়ে, এই তো জগতের নিয়ম। আকাশের মেঘ কমে নদীর জল বাড়ে, নইলে কি জগৎ চলে ছোটবাবু? বিবাদ হয় নাই, বিবাদ তাদের হইবার নয়। তবু কুসুমের সম্বন্ধে শশীর মনে ভয় ঢুকিয়াছিল যে ব্যবহার তার যেন কড়া হইয়া উঠিতেছে। তাতে ভয়ের কি আছে শশী জানে না, শুধু কষ্ট হইয়াছিল। এখন খুশি হইয়া শশী বলিল, কৌতূহল কমে কি বাড়ল? কি জানি কি বাড়ল, একটা কিছু অবশ্যই বেড়েছে। পরাণের কথা জিজ্ঞাসা করিতে আসিয়া শশী এইসব কথা বলিল কুসুমের সঙ্গে। এই দরকারটাই যেন তার বেশি ছিল। তারপর চলিয়া আসিবার আগে সে পরাণের খবর জানিতে চাহিল। গলার ঘাটা কমিয়াছে পরাণের। কমিয়াছে? ভালোই হইয়াছে। বাজিতপুরের ডাক্তারের ওষুধেই তবে গলার ঘা কমিল পরাণের। শশীর ওষুধে বাড়িয়া গিয়েছিল। পরাণের এত বড় অন্যায় ব্যবহারের কথা শশী ভাবিতে পারে না। বাড়াইবার সুযোগ দিয়া আর কমানোর সুযোগ দিল না। শশীর ওষুধে যে গলার ঘা বাড়িয়াছিল তাই হইয়া রহিল স্থায়ী সত্য। একদিনের জন্য ওষুধ লাগাইতে নাই বা আসিত পরাণ তার কাছে। গলার ঘা ভালো হইয়া গিয়াছে পরাণের, শরীর সারে নাই। অত বড় কাঠামো বলিয়া আরও তাকে রোগা দেখায়। একটা টনিক খাইলে পারে, একটু স্ট্রিকনিন দিয়া শশী তাকে এমন টনিক তৈরি করে দিতে পারে যে 1 মাসে চেহারা ফিরিয়া যাইবে। রোগা শরীরে অত খাটে, মাস্কুলার ফেটিগে স্ট্রিকনিন বড় উপকারী বলিতে বাঁধে শশীর। কে জানে তার দেওয়া টনিক 1 ডোজ খাইয়া শরীর আরও খারাপ হইয়াছে বলিয়া সে যদি আবার বাজিতপুরের সরকারি ডাক্তারের কাছে ছোটে। শরীরের দিকে একটু তাকাও পরাণ, এইটুকু বলে শশী। চাষা তো ছিলাম না ছোটবাবু, চাষার কাজটা সইছে না বলে পরাণ। বলিয়া সে একটু হাসে। তাও বেশিরভাগ জমি শ্বশুরের কাছে বাঁধা। শশী বলে, ছেলে তো নেই শ্বশুরের, 3টি শুধু মেয়ে, যা আছে জামাইদের দিয়ে যাবে, জমি তোমার নামে মাত্র বাঁধা। পরাণ প্রকাণ্ড হাই তোলে, বলে, শ্বশুরের ইচ্ছে এখানকার জমি জমা বেচে আমরা তার কাছে গিয়ে থাকি। যাও না কেন? তাই কি হয় ছোটবাবু, গা ছেড়ে বাড়িঘর ছেড়ে শ্বশুর বাড়ি পড়ে থাকবো? প্রতিধ্বনির মতো শোনায় কথাটা, যেন কার কথা কে বলিতেছে। কোনো বিষয়ে এমন জোরালো নিটোল সিদ্ধান্ত পরান্ত করিয়া রাখে না। শশী যেন শুনিতে পায় কুসুমের বাবা অনন্ত বলিতেছে, চল মা কুশি, এখানকার সব বেচে দিয়ে আমার ওখানে থাকবি, চল তোরা। আর কুসুম জবাব দিতেছে, তাই কি হয় বাবা, গা ছেড়ে বাড়িঘর ছেড়ে তোমার ওখানে পড়ে থাকবো? শীত জমিবার আগে এবার যামিনী কবিরাজের কাশিটা চিরতরে থামিয়া গেল। 2 দিনের জ্বরে বেচারি মারা গেল। পাচন সিদ্ধ করিবার কটা পড়িয়া রহিল। আলমারিতে শিশি বোতল, টিনের কৌটা ভরা নানা রকম ওষুধ রহিল। বেড়ায় ঠেকানো রহিল হুঁকা। বুড়া যামিনীর হৃৎকম্পন আর হামানদিস্তার ঠুকঠুক শব্দটা গেল থামিয়া। খবর পাইয়া আসিল সেনদিদির দাদা কৃপানাথ, সেও কবিরাজ। আসিল সে সপরিবারে, তামাক টানিতে লাগিল যামিনীর হুঁকায়, আর আলমারি খুলিয়া দেখিতে লাগিল যামিনীর সঞ্চিত ওষুধ। মনে হইল যামিনীর পাচন সিদ্ধ করা কড়াইতে আবার হয়তো পাচন সিদ্ধ হইতে থাকিবে।
যামিনীর হামানদিস্তায় আবার শব্দ উঠিবে ঠুকঠুক। কেবল সেনদিদি আর এ জীবনে সধবা হইতে পারিবে না। তবে শোনা গেল সেনদিদির নাকি ছেলে হইবে। শুনিলে অবশ্য বিশ্বাস করিতে ইচ্ছা হয় না, কিন্তু অবিশ্বাস করিবার উপায় নাই। এ তো কানে শোনা রটনা নয়, চোখে দেখা ঘটনা। সেনদিদির অমন রূপ কাড়িয়া চোখ কানা করিয়া দেবতার কি মমতা হইল যে সেনদিদিকে তিনি শেষে একটি ছেলে দিলেন। আহা দিন! জীবনে মানুষের এটুকু ক্ষতিপূরণ না থাকিলে কি চলে? সন্ধ্যাবেলা শ্রীনাথ মুদির মেয়ে বকুলতলে পুতুল ফেলিয়া গেল। ভোরবেলা সে পুতুল কুড়াইয়া কতকাল আর কাটিবে সেনদিদির? ম্লান হইল শশী, একেবারে বিষণ্ণ বিবর্ণ হইয়া গেল। মাথা নিচু করা বাক্যহীন স্তব্ধতায় সে মুখ হইয়া রহিল। কেন, কি হইল শশীর? গাওদিয়ার নাম করা ডাক্তারের, উদীয়মান তরুণ নেতার। সেনদিদি তাকে ছেলের মতো ভালোবাসিত। আর যে বাসে না তারও অকাট্য প্রমাণ কিছুই নাই। আর যদি ছেলের মতো ভালোবাসিবার জন্য নিজস্ব একটি ছেলে পায় সেনদিদি, তাতে শশী কেন বিচলিত হয়? গোপাল সভয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে শশী, তোর তো অসুখ বিসুখ হয়নি বাবা? শশী বলে, না। না হলেই ভালো, একটু সাবধানে থাকিস এই সময়। শশী ডাক্তারকে গোপাল বলে সাবধানে থাকিতে, বলে সবিনয়ে কৃপা প্রার্থীর মতো। হয়তো গোপালের বলিবার কথা ওটা নয়। শশীর ম্লান বিষণ্ণ মুখ দেখিয়া হয়তো গোপালের হৃৎপিণ্ডটা ধরাস ধরাস করে। সেই শব্দটা পৌঁছাইয়া দিতে চায় শশীর কানে। আর তো ছেলে নাই গোপালের, শুধু শশী। বাজিতপুরে কি কাজ ছিল শশীর কে জানে। গ্রামের অসংখ্য কাজ ফেলিয়া হঠাৎ সে বাজিতপুরে চলিয়া যায়। সিনিয়র উকিল রামতারণের বাড়িতে একটি দিন চুপচাপ কাটাইয়া দেয়। তারপর যায় সরকারি ডাক্তারের বাড়ি। সরকারি ডাক্তারের সঙ্গে শশীর সম্প্রতি খুব ঘনিষ্ঠতা হইয়াছিল। বাড়িতে অতিথি হয় এবার ভদ্রলোকের ক্ষীণাঙ্গিনী এক স্বামী ও দুই ছেলের সংসার লইয়া বিশেষ রূপে বিব্রত স্ত্রীর সঙ্গেও আলাপ পরিচয় হইল। মানসিক বিপর্যয়ের সময় সংসারে এক একটি তুচ্ছ মানুষের কাছে আশ্চর্য সান্ত্বনা মেলে। কাজে অপটু, কথা বলিতে অপটু, ভীরু ও নিরীহ এই মহিলাটির অতি অল্প সময়ের মধ্যে শশীকে যেন কিনিয়া ফেলিল। চা দিতে চা উছলাইয়া পড়িতেছে, ছেলে ধরিতে আঁচল খসিতেছে, আঁচল তুলিতে ছড়াইয়া পড়িতেছে চুল। তাড়াতাড়ি ঘরের বাহিরে যাইতে চৌকাঠে হোঁচট লাগিল। থাকে থাকে বলে, আর পারি না বাবা। সত্যিই পারে না, তবু জোড়াতালি দিয়া কোনো রকমের সবই সে করে। সেজন্য আড়ালও খোঁজে না। সব ত্রুটি বিচ্যুতি তার প্রকাশ্য। 1 ঘন্টার মধ্যে মানুষের কাছে নিজের স্বরূপ মেলিয়ে ধরে বলিয়াই বোধ হয় তাকে তার স্বামীরও ভালো লাগে। শশীরও লাগিল। সুশীলা নাম। শশীকে কুলশীলের পরিচয় দিয়া বলিল, আমার মামা বাড়ি 23 গাছা, আমাদের গা থেকে 6 মাইল। মামাকে চেনেন? হরিশ্চন্দ্র নিয়োগী। আমি মামা বাড়ি গেছি সেই কোন ছেলেবেলায়, আর এবার এখানে এসে একবার। আমার বাবা মুন্সেফ ছিলেন কি না, তার সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়াতাম। এখন কর্তার সঙ্গে বেড়ান? তা নয়, এই তো 6 মাস হলো এসেছি এখানে, এর মধ্যে বলে কিনা বদলি হব। পরদিন সকালে গ্রামে ফিরিবার জন্য শশী নদীর ঘাটে আসিয়া দাঁড়াইল। একটা নৌকা ভাড়া করিতে হইবে। ঘাটে কুসুমের বাবা অনন্তের সঙ্গে শশীর দেখা হইয়া গেল। অনন্ত বলিল, ডাক্তারবাবু এখানে? শশী বলিল, একটু কাজে এসেছিলাম, একটা নৌকা নিয়ে গায়ে ফিরব। নিজের নৌকা আনেননি? আমিও গাও দিয়ে যাচ্ছি ডাক্তারবাবু, আমার নৌকাতেই চলুন না। তবে বসুন একটু নৌকায় উঠে, বাজার থেকে একজোড়া শাড়ি কিনে আনি ঝা করে মেয়েটার জন্যে। আরে হে হানিফ, আন বাবা, এদিকে সরিয়ার নৌকা, ডাক্তারবাবু উঠবেন। অল্পক্ষণের মধ্যে কুসুমের জন্য একজোড়া শাড়ি কিনিয়া অনন্ত ফিরিয়া আসিল। নৌকায় উঠিয়া শশীর একটু তফাতে হাত মা মেলিয়া বসিয়া বলিল, মেয়ে যেতে লিখেছে ডাক্তারবাবু, লিখেছে একেবারে বড় নৌকা নিয়ে এসে 2 দিন এখানে থেকে সবাইকে নিয়ে ফিরে যাবে। আপনি আমার যা উপকার করলেন ডাক্তারবাবু, কি আর বলবো। শশী অবাক হইয়া বলিল, আমি আবার কি উপকার করলাম আপনার? অনন্ত বলিল, মেয়ে কি আমায় লেখেনি ডাক্তারবাবু? আপনার পরামর্শে আমার কাছে গিয়ে থাকা ঠিক করেছে। যা মাথা পাগল মেয়ে আমার! আপনার পরামর্শ যে শুনল তাই আশ্চর্য। বলছি কি, আজ থেকে সেই যেবার বেয়ায় অপঘাতে মরল, তখন থেকে মেয়ে জামাইকে তোষামত করছি। কাজ কি বাপু তোমাদের এত কষ্ট করে এখানে থাকা? আমার কাছে এসে থাকো। জামাইয়ের মতামতের জন্য ভাবিনি বাবু, সে জলের মানুষ। মেয়ে রাজি হলে সেও রাজি হতো। মেয়েই ছিল বেঁকে, বলতো শাশুড়ি আছে, ননদ আছে, ওরা আমার বাপের বাড়ি গিয়ে থাকতে চাইবে কেন? বেশ ভালো কথা, ননদের বিয়ে হওয়া পর্যন্ত চুপচাপ রইলাম। তখন রইল শুধু এক শাশুড়ি, সেও অরাজি নয়। এবার তবে আয়। তাও না,
10টা ওজোর দিয়ে মেয়ে এখানকার মাটি কামড়ে রইল। নিত্য অভাব, কি সুখে যে ছিল কে জানে। তা ঠিক, কি সুখে কুসুম গাওদিয়ায় ছিল এতকাল। অনন্ত সম্পন্ন গৃহস্থ, তার গায়ে শাটিনের কোট আর কোমরে বাঁধা উড়ানি তা ঘোষণা করে। বাপের কাছে কুসুম পরম সুখে থাকিতে পারিত। এতদিনে তবে কুসুমের সুমতি হইয়াছে। শশীকে জানাইয়া সুমতিটা হইলে খুব বেশি ক্ষতি হইত না। তার পরামর্শে মতিগতি ফিরিয়াছে। বাপকে এ কথা লিখিবার কি উদ্দেশ্য ছিল কুসুমের? কোমরে বাঁধা উড়ানি ও কোটটা খুলিয়া আরাম করিয়া বসিয়া অনন্ত বলিল, শ্রাবণ মাসে আগেরবার যখন নিতে আসি, আপনার সঙ্গেই যেবার এলাম বাজিতপুর পর্যন্ত, সেবারে রাজি হয়েছিল, যেতে যেতে আবার মত পাল্টালো। বড় ছেলে মানুষ পরাণের বউ, শশী বলিল। অনন্ত বলিল, ছোট মেয়ে, বড় দুবনের বিয়ের পর ওই কাছে ছিল, বড্ড আদরে মানুষ হয়েছিল, তাই একটু খেয়ালি হয়েছে প্রকৃতি। সবচেয়ে ভালো ঘর বর দেখে ওর বিয়ে দিলাম। ওর অদেষ্টেই হলো কষ্ট। সংসারে মানুষ চায় এক, হয় আরেক। চিরকাল এমনি দেখে আসছি ডাক্তারবাবু, পুতুল বই তো নই আমরা। একজন আড়ালে বসে খেলাচ্ছেন। শশী একটু হাসিয়া বলিল, তাকে একবার হাতে পেলে দেখে নিতাম। অনন্ত বলিল, তেমন করে চাইলে পাবেন বই কি, ভক্তের তো দাস তিনি। নদী ছাড়িয়া নৌকা খালে ঢোকে। অনন্তের সঙ্গে এ কথা ও কথা বলিতে বলিতে খাপছাড়া ভাবে জিজ্ঞাসা করিল, পরাণ বুঝি সব বেচে দেবে, বাড়িঘর জমি জায়গা? আমার কাছে গিয়ে থাকলে এখানে বাড়িঘর রেখে কি করবে? তাড়াহুড়ো কিছু নেই, আস্তে আস্তে সব বেচবে। কেউ কিনবে যদি আপনার জানা থাকে? বলবো, জানা থাকলে আপনাকে বলবো। কুসুম তবে সত্য সত্যই যাইবে চিরকালের জন্য গাওদিয়া ছাড়িয়া? এত তাড়াতাড়ি করিবার কি দরকার ছিল? শশীও তো যাইবে, কুসুমের চেয়েও অনেক দূর দেশে, অনাত্মীয় মানুষের মধ্যে। শশীর বিদায় নেওয়া পর্যন্ত কি কুসুম গ্রামে থাকিতে পারিত না? হয়তো পরাণের শরীর ভাঙিয়া গিয়াছে বলিয়া কুসুম তাড়াতাড়ি সরিয়া যাইতে চায়। সেখানে বিশ্রাম জুটিবে পরাণের, অন্য চিন্তায় সে ব্যাকুল হইবে না। ভোর 5টায় ভাঙা শরীর লইয়া ছুটিতে হইবে না মাঠে। কাজটা খুব বুদ্ধিমতীর মতোই করিতেছে কুসুম। তবু শশীকে একবার কি সে বলিতে পারিত না? মতি ও কুমুদের ব্যাপারটা শুনিবার জন্য একদিন কত ভোরে কুসুম তাহাকে তালবনে ডাকিয়া লইয়া গিয়াছিল। এত বড় একটা উপলক্ষ পাইয়াও কুসুম কি তার পুনরাভিনয় করিতে পারিত না? কথাটা বলিবার ছুতায় অসময়ে একবার কি সে আসিতে পারিত না শশীর ঘরে? গোপাল উঠিয়া দাওয়ায় বসিয়া থাকিবে, আর দরজা বন্ধ করিয়া অনেকক্ষণ শশীর কাছে তাহাকে বসিয়া থাকিতে হইবে, এরকম একটা প্রত্যাশা করিয়া। কুসুম রাগ করিয়াছে নাকি? বাড়িতে পা দেওয়া মাত্র গোপাল বলিল, কোথায় গিয়েছিলি শশী? ম্যাজিস্ট্রেট সাহেব পরশু থেকে তাঁবু গেড়ে বসে আছেন গায়ে। 10 বার তার চাপরাশি তোকে ডাকতে এলো। শীতলবাবু দুবেলা লোক পাঠাচ্ছেন। কোথায় গেলি, কবে ফিরবি, তাও কিছু বলে গেলি না। যা যা, ছুটে যা, দেখা করে আগে সাহেবের সঙ্গে, ভালো পোশাক পরে যা। শশী বলিল, এত বেলায় বাড়ি ফিরলাম, খাবো না দাবো না, ছুটে সাহেবের সঙ্গে দেখা করতে যাব? কি যে বলেন তার ঠিক নেই। গোপালের উৎসাহ নিভিয়া গেল। বলিল, আমি কথা কইলি তুই চটে উঠিস শশী। শশী বলিল, চটব কেন? সকাল থেকে খাইনি কিছু, খিদের তেষ্টা তো আছে মানুষের। খাসনি? সকাল থেকে খাসনি কিছু? গোপাল ব্যস্ত হইয়া উঠিল। শিগগির স্নান করিনি তবে। ও কুন্দ, তোরা সব গেলি কোথায় শুনি? সকাল থেকে কিছু খায়নি শশী, সব কটাকে দূর করবে এবার বাড়ি থেকে। বিকেলে শশী ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করিয়া আসিল। সাতগার স্কুল, গাওদিয়ার হাসপাতাল সব শীতলবাবু তাহাকে দেখাইয়াছেন। শশীকে বসাইয়া অনেকক্ষণ হাসপাতাল সম্বন্ধে কথা বলিলেন। যাদবের মরণের ইতিহাসটা মন দিয়া শুনিলেন। এ বিষয়ে কৌতূহল দেখা গেল তার। শশী নিজে দাঁড়াইয়া সব দেখিয়াছে। ব্যাপারটা নিজে তবে একটু ব্যাখ্যা করুক না। শশীর আজ কিছু ভালো লাগিতেছিল না। তাছাড়া যাদবের ও পাগল দিদির মরণকে তার ব্যাখ্যা করিবার উপায় নাই। চিরদিন শুধু তার মনে মনেই থাকিবে। তারপর 1 কাপ চা খাওয়াইয়া ফান্ডে 100 টাকা চাঁদা দিবার প্রতিশ্রুতি দিয়া ম্যাজিস্ট্রেট শশীকে বিদায় দিলেন। সেখান হইতে সে শীতলবাবুর বাড়ি গেল। কিছু না বলিয়া উধাও হওয়ার জন্য শশীকে একচোট বকিলেন শীতলবাবু। তারপর তিনিও 1 কাপ চা খাওয়াইয়া শশীকে বিদায় দিলেন। তখন সন্ধ্যা হইয়া গিয়াছে। শীতলবাবুর সঙ্গে আলো দিতে চাহিয়াছিলেন। পকেটে টর্চ আছে বলিয়া শশী বারণ করিয়া আসিয়াছে। সমস্ত পথে একবারও সে টর্চের আলো ফেলিল না, অন্ধকারে হাঁটিতে লাগিল। হাসপাতালের নিজের ঘরে গিয়া সে বসিল। হাসপাতালের 20 টাকা বেতনের কম্পাউন্ডার বোধহয় আজ এ সময় শশীর আবির্ভাব প্রত্যাশা করে নাই। কোথায় যেন চলিয়া গিয়াছে। প্রায় 2 ঘণ্টা পরে সে ফিরে আসিল। শশী কিন্তু তাহাকে কিছুই বলিল না।
হাসপাতালের 6টি বেড, তার মধ্যে 2টি মাত্র 2জন রোগী দখল করিয়াছে। তাদের দেখিয়া কম্পাউন্ডারকে তাদের সম্বন্ধে উপদেশ দিয়া শশী বাড়ি ফিরিল। কি আজ বিগড়াইয়া গিয়াছে মন। বাসুদেব বাড়ুজ্যের বাড়িটা অন্ধকার, সামনে সে প্রকাণ্ড জাম গাছটা, যার ডাল ভাঙিয়ে পড়িয়া একটা ছেলে মরিয়াছিল। মরণের সঙ্গে কত ঘনিষ্ঠ সম্পর্ক শশীর, তবু সেই ছেলেটাকে আজও সে ভুলিতে পারিল না। চিকিৎসায় ভুল হইয়াছিল কি? দেহের ভিতরে কি এমন কোন আঘাত লাগিয়াছিল সে যাহা ধরিতে পারে নাই? আজ আর সে কথা ভাবিয়া লাভ নাই, তবু শশী ভাবে। গ্রামের এমন কত কি শশীর মনে গাঁথা হইয়াছে, এজন্য ভাবনাও হয় শশীর। গ্রাম ছাড়িয়া সে যখন বহু দূর দেশে চলিয়া যাইবে, গ্রাম্য জীবনের অসংখ্য ছাপ যদি মন হইতে তার মুছিয়া না যায়, চিন্তা যদি তার শুধু এইসব খণ্ড খণ্ড ছবি দেখা আর এইসব ঘটনার বিচার করায় পর্যবসিত হয়। শ্রীনাথের দোকানে একটু দাঁড়ায় শশী। কি খবর শ্রীনাথ? মেয়ের জ্বর? কাল একবার নিয়ে যেও হাসপাতালে, ওষুধ দেব। চলিতে চলিতে শশী ভাবে যে তার কাছে অসুখের কথাই বলে সকলে, ওষুধ চায়। বাঁধানো বকুলতলাটা ঝরা ফুলে ভরিয়া আছে। এত ফুল কেন? বাড়ির সামনে বাঁধানো দেবধর্মী গাছতলা, সেনদিদি বুঝি আর সাফ করে না। বাড়িতে ঢুকিবার আগে শশী দেখিতে পায় পরাণের বড় ঘরের জানলাটা আলো হইয়া আছে। বাপ আসিয়াছে বলিয়া কুসুম বোধ হয় আজ তার বড় ঝুলানো আলোটাতে তেল ভরিয়া জ্বালিয়া দিয়াছে। মন কেমন করিয়া ওঠে শশীর। হয়তো পরশু তার পরদিন কুসুম গা ছাড়িয়া যাইবে, আর আসিবে না। ঝোঁকের মাথায় কাজ করার অভ্যাস শশীর কোনোদিন ছিল না। মনের হঠাৎ জাগা ইচ্ছাগুলিকে চিরদিন সামলাইয়া চলিবার চেষ্টা করে। তবে এমন কতগুলি অসাধারণ জোরালো হঠাৎ জাগা ইচ্ছা মানুষের মধ্যে মাঝে মাঝে জাগিয়া ওঠে, যে সবসময় দমন করার ক্ষমতা কারো হয় না। সকালে উঠিয়া কিছুই যেন সে ভাবিল না, কোনো কথা বিবেচনা করিয়া দেখিল না। সোজা পরাণের বাড়ি গিয়া রান্নাঘরের দরজার সামনে দাঁড়াইয়া বলিল, একবার তালবনে আসবে বউ? কুসুম অবাক। তালবনে? কেন? তালবনে কেন এই সকালবেলা? এসো, কটা কথা বলবো তোমাকে। কথা বলবেন? হাসবো না কাঁদবো ভেবে পাই না ছোটবাবু। জন্মবয়সে আজ প্রথম আমাকে যেচে কথাটা বলতে এলেন, তাও তালবনে ডেকে। যান, আমি আসছি। তালবনে সেই ভূপতিত তালগাছটায় শশী বসিয়া রহিল। এমনই সকালবেলা একদিন তাকে ডাকিয়া নিয়া কুসুম সেখানে বসিয়া মতির কথা শুনিয়াছিল। খানিক পরে আঁচলে বাঁধা চাবির গোছা খেলার ছলে মৃদু মৃদু শব্দে বাজাইতে বাজাইতে কুসুম আসিল। এত উৎফুল্ল কেন কুসুম আজ? কাল যে চিরতরে বিদায় গ্রহণ করিবে। মুখখানা একটু তাহার ম্লান দেখা, চোখে থাক গোপন রোদনের চিহ্ন। কথা শশী বলিতে পারিল না। নিজের মুখখানা ম্লান করিয়া কুসুমের ভাব দেখিতে লাগিল। হাসব? কুসুম জিজ্ঞাসা করিল। কেন হাসবে কেন? কুসুম হাসিয়া বলিল, আমার হাসি দেখলে আপনার মন নাকি জুড়িয়ে যায়, তাই শুধুচ্ছি। শশী বলিল, তামাশা করার জন্য তোমায় এখানে ডাকিনি বউ। আহা, তা তো জানি না। তামাশাই করলেন চিরকাল, তাই ডাকলেই মনে হয় তামাশা করার জন্যই বুঝি ডেকেছেন। বসি তবে, বসে শুনি কি জন্য ডাকলেন। শশী বলিল, এ কথা কি করে বললে বউ? চিরকাল তোমার সঙ্গে তামাশা করেছি। তামাশা নয়, তবে ঠাট্টা বুঝি। শশী একটু রাগ করিয়া বলিল, তোমার কি হয়েছে বুঝতে পারছি না বউ। কুসুম তবু হালকা সুর ভারী করে না, বলিল, কি করে বুঝবেন? মেয়ে মানুষের কত কি হয় সব বোঝা যায় না। হলেনি বা ডাক্তার? এ তো জ্বর জ্বালা নয়। শশী জ্বালা বোধ করে। এ কি আশ্চর্য যে কুসুমকে সে বুঝিতে পারে না। মৃদু স্নেহ সিঞ্চিত অবজ্ঞায় 7 বছর যার পাগলামিকে সে প্রশ্রয় দিয়াছিল। শশীর একটা দুর্বোধ্য কষ্ট হয়। যা ছিল শুধু জীবনসীমায় বহিপ্রাচীর, হঠাৎ তার মধ্যে একটা চোরা দরজা আবিষ্কৃত হইয়াছে। ওপাশে কত বিস্তৃত, কত সম্ভাবনা, কত বিস্ময়। কেন চোখ ছলছল করিল না কুসুমের? একবার বাপের বাড়ি যাওয়ার নামে আছাড় খাইয়া তাহার কোমর ভাঙিয়াছিল, যদিবা শেষ পর্যন্ত গেল। ফিরে আসিল 15 দিনের মধ্যে। এখানে এমনভাবে হয়তো এই তাদের শেষ দেখা। এ জীবনে হয়তো আর এত কাছাকাছি তারা আসিবে না। আর আজ একটু কাঁদিল না কুসুম? গাঢ় সজল সুরে একটি আবেগের কথা বলিল না? কুসুমের মুখে ব্যাখ্যার আবির্ভাব দেখিতে শশীর দুচোখ আকুল হইয়া ওঠে। অস্ফুট কান্না শুনিবার জন্য সে হইয়া থাকে উৎকণ্ঠ। কে জানিত কুসুমের দৈনন্দিন কথা ও ব্যবহার মেশানো অসংখ্য সংকেত, অসংখ্য নিবেদন এত প্রিয় ছিল শশীর। এত যে ভালোবাসিত কুসুমের জীবনধারা মৃদু এলোমেলো, অফুরন্ত কাতরতা। চিরদিনের জন্য চলিয়া যাইবে, আর আজ এই তালবনে তার এত কাছে বসিয়া খেলার ছলে কুসুম শুধু বাজাইবে চাবি। কি অন্যায় কুসুমের, কি সৃষ্টি ছাড়া পাগলামি। পা দিয়া ছোট একটি আগাছা নাড়িয়া দিতে ঝরঝর করিয়া শিশির ঝরিয়া পড়িল।
শশীর মনে হইল কুসুমকে ধরিয়া এমন ঝাঁকুনি দেয় যাতে তার চোখের আটকানো জলের ফোঁটাগুলি এমনিভাবে ঝরিয়া পড়ে এবং দুচোখ মেলিয়া সে তা দেখিতে পায়। কুসুম জিজ্ঞাসা করিল, কথা বলবেন বলে ডেকে এনে চুপচাপ কেন ছোটবাবু? শুনলাম তোমরা নাকি গা ছেড়ে চলে যাচ্ছ, তাই শুধুতে ডাকলাম। কুসুম অনায়াসে বলিল, পরশু যাব। আমায় যে বলনি কিছু? কখন বলবো, আপনি কি আসেন? শশী রাগিয়ে বলিল, নাই বা এলাম, জানো না কাজের ভিড়ে কত ব্যস্ত থাকি। মিথ্যে করে ভাঙা হাত দেখাতে বৃষ্টি মাথায় করে যেতে পারো, এত বড় একটা খবর দেবার জন্য একবার যেতে পারলে না? এ কথায় ক্রোধের কি অপূর্ব ভঙ্গি কুসুম করিল। দুহাতে মুখের দুপাশের আলগা চুলগুলি পেছনে ঠেলিয়া দিয়া এমন তীব্র দৃষ্টিতে শশীর দিকে চাহিল যে মনে হইল শশী যেন দুরন্ত অবাধ্য শিশু। এখনই কুসুম তাকে একটা চট চাপড় মারিয়া বসিবে। এমন তো ছিল না কুসুম। শশী কবে তাকে অপমান না করিয়াছে, কবে মান রাখিয়াছে তার অভিমানের? কবে এমন কথা বলিতে ছাড়িয়াছে যা শুনিলে গা জ্বলিয়া যায় না? কোনোদিন সে রাগ করে নাই, ভর্ৎসনার চোখে চাহে নাই। আজ এই সামান্য অপমানে সে একেবারে ফুঁপিয়া উঠিল বাঘিনীর মতো। তবে কড়া কিছু সে বলিল না, আত্মসম্বরণ করিল। তার রাগের ভঙ্গি দেখিয়াই শশী একেবারে নিভিয়া গিয়াছে দেখিয়া কে জানে কি আশ্চর্য কৌশলে কথা বলার চিরন্তন রহস্যময় সুরটিও কুসুম ফিরাইয়া আনিল। বলিল, বাবা, কি ছেলে মানুষের পাল্লাতেই পড়েছি। মিথ্যে করে ভাঙা হাত দেখাতে একবার ছেড়ে 100 বার যেতে পারি, ঝড় বৃষ্টি ভূমিকম্প মাথায় করে। ও কথা বলবার জন্য যাব কেন? শশী বলিল, পরাণকে দিয়ে তো বলে পাঠাতে পারতে। তাই বা কেন পাঠাবো? যে খবর নেয় না তাকে খবর দেওয়ার কি গরজ আমার? আমি তো বারণ করলাম ওকে। কাজের ভিড়ে আসতে পারিনি বলে আমি একেবারে পর হয়ে গেছি না বউ? কুসুম হাসিল। পর কোথা হলেন? তালবনের ঝোপের মধ্যে বসে পরের সঙ্গে আমি কথা বলি নাকি? ঠিক অতটা সস্তা নই ছোটবাবু। কি বলিল কুসুম? এত স্পষ্ট, এত ব্যাখ্যা ও ইতিহাস ভরা কথা। শশীর হঠাৎ মনে পড়িয়া গেল একদিন বড় খাপছাড়া ও অনাবশ্যকভাবে কুসুম তাহাকে বাপ তুলিয়া অপমান করিয়াছিল। অমন ভয়ানক ব্যাপার আর কখনো ঘটে নাই বলিয়া শশী ভুলিতে পারে নাই, বুঝিতেও পারে নাই কুসুমের রাগের কারণ। এতদিন পরে কুসুম যেন সেদিনকার ব্যবহারের মানে বলিয়া দিল। সস্তা নই, কি গেও অভদ্র কথা। তবু কুসুম যা বলিতে চায় আর কিসে তা এত স্পষ্ট বোঝা যাইত। কি করিবে কি বলিবে কিছুই শশী বুঝিয়া উঠিতে পারিল না। আজ হঠাৎ এ কথা বলিবার দরকার পড়িল কেন কুসুমের, তাও বড় দুর্বোধ্য। যদি বলিত অভিমান করিয়া, চিরদিন যেমন করিয়াছে তেমন যদি সকাতর হইত তার অভিযোগ, তবে শশী সব বুঝিতে পারিত। তা তো নয়। এ স্পর্ধারুক্তি কুসুমের, অহংকারের ভাষা। আজ বাদে কাল যার সঙ্গে চিরতর বিচ্ছেদ, তাকে এমনভাবে একথা শোনানো কি কম মন্দ ব্যবহার কুসুমের? ভাবিয়া চিন্তিয়া শশী বলিল, চলে যাবে বলে বুঝি আজ এমন তেজের সঙ্গে কথা বলছো বউ? ভাবছ সম্পর্ক যখন চুকলো যত পারি শুনিয়ে নি? কি আবার শোনালাম আপনাকে? যা শোনালে চিরকাল মনে থাকবে। এই জন্যই সেদিন তোমাকে কটা কথা বুঝিয়ে বলতে গিয়েছিলাম, তুমি যেদিন হাতের ব্যথার ওষুধ আনতে গেলে। কিছু শুনলে না, কিছু বুঝলে না, রাগ করে চলে এলে। মেয়ে মানুষ এমনই হয়। কুসুম চোখ বড় বড় করিয়া বলিল, মেয়ে মানুষ সম্বন্ধে এত জ্ঞান কোথায় পেলেন ছোটবাবু? মেয়ে মানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মতো হয় না, এতও জানেন। তুমি আজ বিশ্রীভাবে কথা বলছো বউ। বলিনি ছোটবাবু, বলতে দিন। যা মুখে আসে বলতে দিন। আজ বলতে কি চেয়েছিলাম? কে আপনাকে জানতে বলেছিল গা ছেড়ে চলে যাব? কে বলেছিল এখানে ডেকে আনতে? জানেন আমার মাথা খারাপ, পাগলাটে মানুষ আমি। তবু যাওয়ার দুদিন আগে আমাকে ডেকে আনা চাই, আজে বাজে কথা বলে কান ঝালাপালা করা চাই। 10 বছর খেলা করে স্বাদ মেটেনি। আমরা মুখ্য গেও মেয়ে, এসব খেলার মর্ম তো বুঝি না, কষ্টে মরে যাই। এ কথার কোনো প্রতিবাদ নাই বলিয়া শশীর মুখে কথা ফোটে না। জুতার ভিতর হইতে পা বাহির করিয়া পায়ে ঘাসের শিশির মাখিতে মাখিতে নত মুখে সে মুখ হইয়া বসিয়া থাকে। এদিকে কুসুমের চোখ এতক্ষণে জল আসিয়া পড়িয়াছে। শশীর কাছে মনের আবেগকে এমন স্পষ্টভাবে চোখের জলে কুসুম কোনোদিন স্বীকার করে নাই। তবে সে বড় শক্ত মেয়ে। দুবার জোরে জোরে শ্বাস টানিয়া আর দুবার আঁচলে চোখ মুছিয়া আবেগ সে আয়ত্তে আনিয়া ফেলিল। বলিল, এমন হবে ভাবিনি ছোটবাবু, তাহলে কোন কালে গা ছেড়ে চলে যেতাম। কুসুম আর কিছুক্ষণ চোখের জল ফেলিলে যে শশী হঠাৎ খ্যাপার মতো বিনা বাক্য বেয়ে তাকে দুহাতে জড়াইয়া ধরিত, তাতে সন্দেহ ছিল না। কিন্তু কুসুমের অনুযোগগুলি তাকে দমাইয়া রাখিল। একথা সে ভুলিতে পারিল না যে এতকাল পরে ওভাবে কুসুমের সমস্ত নালিশের জবাব দেওয়া আর চলে না।
মুখখানা শশীর একটু পাংশু দেখাইতেছিল। কি বলা যায় কুসুমকে, কি করা যায়? কে জানিত মোট 2 দিনের নোটিশে কুসুম তাকে এমন বিপদে ফেলিবে, তার গুছানো মনের মধ্যে এমন উলটপালট আনিয়া দিবে। কুসুমের কাছে বসিয়া থাকিলে 2 দিন পরে সে যে চিরদিনের জন্য চলিয়া যাইবে, এই চিন্তার কষ্ট তরঙ্গের মতো পলকে পলকে অবিরাম উথলিয়া উঠিয়া তা কেমন উতলা করিয়া তুলিবে, এ ধারণা শশীর ছিল না। কাল কথাটা শুনিয়া অবধি শশীর মনে নানা বিচিত্র ভাবধারা উঠিতেছিল। আজ সকালে সে সমস্ত যেন শুধু একটা কটু ক্লেশে পরিণত হইয়া গিয়াছে। কুসুমের যে শরীরটা আজ অপার্থিব সুন্দর মনে হইতেছিল, তার সমস্তটা শশী জড়াইয়া ধরিতে পারিল না। হঠাৎ করিল কি, খপ করিয়া কুসুমের একটা হাত ধরিয়া ফেলিল। কুসুম একটু অবাক হইয়া গেল। দুজনের মধ্যে ব্যবধান ছিল, তাতে টান পড়ার জন্যই বোধহয় কুসুম একটু সরিয়াও আসিল। কিন্তু যা কথা বলিল তা অপূর্ব, অচিন্তিত। কতবার নিজে যেচে এসেছি, আজকে ডেকে এনে হাত ধরাটা কি উচিত ছোটবাবু? রেগে টেগে তো উঠতে পারি আমি, বড় বেয়াড়া রাগ আমার। শুনিয়া শশীর আধুপাংশু মুখখানা প্রথমে একেবারে শুকাইয়া গেল। কে জানিত কুসুমকে এত ভয় শশী করে। তবু কুসুমের হাতখানা সে ছাড়িল না, বলিল, রেগো, কথা শুনে রেগো। আমার সঙ্গে চলে যাবে বউ? চলে যাব? কোথায়? যেখানে হোক চলে যাই, চলো আজ রাত্রে। কুসুম সঙ্গে সঙ্গে জবাব দিল, না। শশী ব্যাকুলভাবে কহিল, কেন যাবে না কেন? কুসুম শুধু বলিল, কেন যাব? শশী বোকার মতো, শিশুর মতো বলিল, কেন যাবে? কেন যাবে মানে কি কুসুম? আজ নাম ধরে কুসুম বললেন। বলিয়া ছোট বালিকার মতো মাথা দুলাইয়া জলজলে চোখে শশীর অভিভূত ভাব লক্ষ্য করিতে করিতে কুসুম বলিল, কি করে যে শুধলেন কেন যাব? আপনি বুঝি ভেবেছিলেন যেদিন আপনার সুবিধা হবে ডাকবেন, আমি অমনি সুরসুর করে আপনার সঙ্গে চলে যাব? কেউ তা যায়? শশী অধীরভাবে বলিল, একদিন কিন্তু যেতে। কুসুম স্বীকার করিয়া বলিল, তা যেতাম ছোটবাবু, স্পষ্ট করে ডাকা দূরে থাক, ইশারা করে ডাকলে ছুটে যেতাম। চিরদিন কি একরকম যায়? মানুষ কি লোহার গড়া যে চিরকাল সে একরকম থাকবে, বদলাবে না? বলতে বসেছি যখন কড়া করেই বলি, আজ হাত ধরে টানলেও আমি যাব না। তার হাত ছাড়িয়ে দিয়ে শশী বলিল, তোমার রাগ যেমন ভয়ানক তা জানতাম না বউ। অনেক বড় বড় কথা তো বললে, একটা ছোট কথা কেন তুমি বুঝতে পারো না? নিজের মন কি মানুষ সবসময় বুঝতে পারে বউ? অনেকদিন অবহেলা করে কষ্ট দিয়েছি বলে আজ রাগ করে তার শোধ নিতে চলেছ। এমন তো হতে পারে আমি না বুঝে তোমায় কষ্ট দিয়েছি। তোমার পরে কতটা মায়া পড়েছে জানতে পারিনি। তুমি চলে যাবে শুনে এতদিন আমার খেয়াল হয়েছে। তাছাড়া তোমার কথাই ধরি, তুমি বললে মানুষ বদলায়। বেশ, আমি একদিন তোমার সঙ্গে খেলাই করেছি, আজ তো আমি বদলে যেতে পারি বউ। কি ব্যাকুল উৎসুক আবেদনের মতো শোচনীয় শশীর কথাগুলি। কে জানিত কুসুমকে তাহার এমন করিয়া একদিন বলিতে হইবে। শুনিতে বিস্ময়ের সীমা থাকে না কুসুমের। শরীরটা যে ভালো নাই তার মুখ দেখেই তা বোঝা যায়। হয়তো কুসুম মনে করে যে তারই সকাতর দুর্বলতা সেই জন্যেই। সে মৃদুস্বরে বলিল, এ কি বলছেন ছোটবাবু, আমার জন্য আপনার মন কাঁদবে? শশী সরলভাবে বলিল, ভয়ানক মন কাঁদবে বউ, জীবনে আমি কখনো তাহলে সুখী হতে পারবো না। কুসুম ব্যাকুলভাবে বলিল, তা কি কখনো হয়? আপনার কাছে আমি কত তুচ্ছ, আমার জন্য জীবনে কখনো সুখী হতে পারবেন না? 2 দিন পরে মনেও পড়বে না আমাকে। শশী বলিল, এতকাল ধরে জড়িয়ে জড়িয়ে বেঁধেছ, আর 2 দিনই তোমাকে ভুলে যাব, তাই ভেবে নিলে তুমি? শেষ পর্যন্ত কুসুম বলিল, আমার সাধ্য কি ছোটবাবু আপনাকে জড়িয়ে জড়িয়ে বাঁধব? শশী ক্ষুব্ধ হইয়া বলিল, আজ ওসব বিনয় রাখো বউ, আজে বাজে বকার ধৈর্য আমার নেই। আমার কি হবে না হবে সে কথাও না, স্পষ্ট করে আমার শুধু তুমি বুঝিয়ে দাও, চিরকাল আমার জন্য ঘর ছাড়তে তুমি পাগল ছিলে, আজ হঠাৎ বিরূপ হলে কেন? এসব কথায় কলহ হয় ছোটবাবু, যাবার আগে কলহ কি ভালো? কলহ হবে না, বলো। কুসুম ম্লান মুখে বলিল, আপনাকে কি বলবো ছোটবাবু, আপনি এত বোঝেন। লাল টকটক করে তাতানো লোহা ফেলে রাখলে তাও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, যায় না? স্বাদ আহ্লাদ আমার কিছু নেই, নিজের জন্য কোনো সুখ চাই না। বাকি জীবনটা ভাত রেঁধে ঘরের লোকের সেবা করে কাটিয়ে দেব ভেবেছি। আর কোনো আশা নেই, ইচ্ছে নেই, সব ভোতা হয়ে গেছে ছোটবাবু। লোকের মুখে মন ভেঙে যাবার কথা শুনতাম, একদিনই বুঝতে পেরেছি সেটা কি। কাকে ডাকছেন ছোটবাবু? কে যাবে আপনার সঙ্গে? কুসুম কি বেঁচে আছে? সে মরে গেছে। কুসুম মরিয়া গিয়াছে। সেই চপল রহস্যময়ী আধো বালিকা, আধো রমণী, জীবনের শক্তিতে ভরপুর অদম্যা অধ্যাবয়সী কুসুম
শশী যে কেন আর কোনো কথা বলিল না তার কারণটা দুর্বোধ্য। বোধহয় ভাবিবার অবসর পাইবার জন্য। কুসুম তো আজ ও কাল এখানে আছে, বলিবার কিছু আছে কিনা সেটাই আগে ভাবিয়া দেখা দরকার। মিনিট খানেক চুপচাপ দাঁড়াইয়া থাকিবার পর বাড়ির দিকে চলিতে আরম্ভ করিবার সময় কুসুম চুপচাপ বলিল, আপনি দেবতার মতো ছোটবাবু। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পুতুল নাচের ইতিকথা। আজ ৮ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।